অগাস্ট থেকে কিন্তু প্রচণ্ড টেন্স সিচুয়েশন থাকবে। প্যাটার্ন 19শে মার্চ থেকে নিয়ে মোটামুটি সেপ্টেম্বর লাস্ট অবধি এখন পজিটিভ জায়গায় আছে। এই মুহূর্তে এরা প্রবলেমটা ফেস করবে না, বাট আগেন সেপ্টেম্বরের পর আবার প্রবলেমটা ফেস করবে। 7.5 চলা মানে কিংবা ঢেইয়া চলা মানে তোমার খারাপ তা নয়। বাংলা নববর্ষ কিন্তু সবার জন্য কম আর বেশি পজিটিভ জায়গায় আছে। বড় নেকার চলে যাওয়ারও চান্সেস আছে। ডিপ কালারের পান্না কাজে লাগছে অন্য জন্য, লাইট কালারের পান্না ওটাও কিন্তু পান্না, ওটা লাগছে অন্য পারপাস। মৃত ব্যক্তির রত্ন কখনো ধারণ করতে নেই। রত্ন জাগ্রত হলে আই ক্যান চ্যালেঞ্জ মার্ক মাই ওয়ার্ডস, যে পড়াবো দুদিনের মধ্যে কাজ স্টার্ট করে দেখিয়ে দেবো। দাঁত নিয়ে প্রবলেম হচ্ছে, ভালো ক্যাটসাই পরে নাও, প্রবলেম চলে যাবে। সাবস্টিটিউট নেভার ওয়ার্কস। কখনো হতে পারে যে রত্নের দাম, যে একটা পোখরাজের দাম তোমার ধরো 40-50 হাজার টাকা হবে, সেখানে আমি বলবো 500 টাকায় বেচছি, 1000 টাকায় বেচছি, হবে? এটা নিজস্ব মাথার বুদ্ধি লাগানো উচিত। ক্রিস্টালকে একদম তুমি সাপোর্ট করছো না, প্রশ্নই ওঠে না। তোমার রান্নাঘরে প্রবলেম থাকা মানে তোমার পেটে প্রবলেম স্টার্ট হয়ে গেল। ইনস্ট্যান্ট দেখে বলে দিই তোমার পেটে প্রবলেম আছে। নর্থ ইস্টের ঠাকুর স্থান, ওখানে তুমি বাথরুম করেছো, তুমি বলছো একটা ম্যাগনেট লাগিয়ে ঠিক করে দেবে? এত সোজা? শুধু নেগেটিভ না, তোমাকে ধ্বংস করে দেবে। সন্ধ্যেবেলা অতি অবশ্যই বাড়ির গেটের বাইরে ওখানে আপনাকে ধুনো দিতেই হবে। গুরুকে প্রণাম করা মানে বৃহস্পতি তোমার স্ট্রং হচ্ছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজ আবারও আমার সঙ্গে ইন্ডিয়ার স্বনামধন্য অ্যাস্ট্রোলজার এস কুমার স্যার আছেন। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, প্রথমেই বলবো সেটা হচ্ছে তোমার তো এর আগের প্রেডিকশন অক্ষরে অক্ষরে মিলে গেছে। অর্থাৎ সবাই যেখানে একদিকে বলেছিল সূর্যের বছর, এটা কর্মের বছর, খুব ভালো যাবে, কোনো যুদ্ধ হবে না, এটা 25-এর থেকে অনেক বেটার যাবে, কিন্তু তুমি তখনও প্রেডিক্ট করেছিলে যে এটা উল্টে আরও গরম বছর। আর সত্যিই তাই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ চলছে। তো আমাকে একটা জিনিস বলো যে তোমার প্রেডিকশন কি মনে হয়, মানে যুদ্ধর আলটিমেটলি মোড় কোন দিকে ঘুরবে? আরও বাড়বে, আরও বাড়বে। ইনফ্যাক্ট এই 2-1 মাসটা ততটা আমি কিছু মানে সেরকম কিছু না হলেও অগাস্ট থেকে কিন্তু প্রচণ্ড টেন্স সিচুয়েশন থাকবে। আচ্ছা, অনেক কিছু ঘটতে পারে, এটা বিশ্ব নিয়ে বলছে, নট অ্যাবাউট ইন্ডিয়া। ইন্ডিয়া যেমন আছে, ইন্ডিয়াকে নিয়ে আমাদের ঘাবড়াবার, মানে আমাদের ভারতকে নিয়ে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। তোমার কথা সেফ লাইনে আছে। ইয়েস, ভারত সেফ লাইনে আছে, ভারত নিয়ে আমাদের কোনো টেনশন নেই। বিশ্বের যুদ্ধ যেটা হচ্ছে তার ইফেক্ট 100% আমাদের উপরও আসবে, সেটা আমরা দেখতেই পাচ্ছি, তেল গ্যাস। কিন্তু এটা নিয়ে এত ওয়ারি করার কোনো কিছু ব্যাপার নেই যতটা বাজারে ছড়ানো হচ্ছে। এটা নিয়ে ততটা ঘাবড়াবার কিছু নেই। 100% কিছু তো দেখো ইনক্রিজ হবেই। অত দূর থেকে তেল আসে, তেল তো আমাদের এখানকার নিজস্ব জিনিস নয় না, গ্যাস আমাদের এখানকার নিজস্ব জিনিস আছে। কিছুটা ইফেক্ট পড়বে, নট মানে বিশাল কোনো ব্যাপার কিছু নেই। যেমন ধরো অনেকে এটা বলছে টাকা পয়সা বাড়িতে রাখুন, ব্যাংকে গন্ডগোল হয়ে যাবে, এগুলো সব আমার ক্যালকুলেশন অনুযায়ী সব বাজে কথা। এগুলো অযথা প্যানিক করছে, অযথা প্যানিক করছে। টাকা পয়সা আমাদের বাড়িতে কিংবা আমাদের হাতে যতটা চলাফেরার জন্য প্রয়োজন, ইমার্জেন্সির জন্য প্রয়োজন, ততটা নিশ্চয়ই রাখবো। বাদবাকি ব্যাংক যেমন আছে তেমনই আছে। একটা জিনিস সবার আগে ভেবে নাও, আমাদের থেকে অনেক বেশি যারা বসে আছে গভর্নমেন্টে, সে স্টেট গভর্নমেন্ট হোক কি সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, আমাদের থেকে কিন্তু অনেক বেশি বুদ্ধিমান। যারা সেক্রেটারিয়েট লেভেলে চালাচ্ছে আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, তার জন্য তারা ওখানে আছে, আর আমরা সাধারণ মানুষ আছি। যারা বলছে এটা জাস্ট একটা নিছক পাবলিসিটি বলতে পারো, কিংবা লোকের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করে দিতে পারো, অথবা বলা যেতে পারে যে নিউজ মিডিয়া টিআরপি বাড়ানোর খেলা একটা, আর কিচ্ছু না। তুমি মেজর নিউজ মিডিয়াতে কিন্তু দেখবে এই ধরনের কিছু বলছে না। এই ছোটোখাটো যারা আছে তারা, আমি ছোটোখাটো বলতে কাউকে অপমান করছি না, মানে আই মিন টু সে যতটা যাদের নাম নেই তাদের কথা বলছি, তারা একটা প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করছে। কিংবা তুমি দেখবে বেসিক্যালি ফেসবুক মিডিয়া, তার কোনো অসুবিধা নেই, একটা ফোন তুলল, লাইভ করে দিল, পাবলিককে বুঝিয়ে দিল। কিন্তু ওভারঅল যারা আছে, তুমি টিল ডেট দেখো, আমরা কিন্তু সেভাবে ইফেক্টেড নেই। যারা আমেরিকা, তারা কিন্তু যুদ্ধের মধ্যে ইনভলভ আছে, তাদের এখানে যদি দেখো গ্যাসের প্রাইস আর তেলের প্রাইস কম্পেয়ার টু আস অনেক বেশি বেড়ে রয়েছে, যেখানে আমাদের কিন্তু সে তুলনায় ততটা কিন্তু এখন অবধি আমরা এফেক্টেড হইনি। গভর্নমেন্ট পুরোপুরি সিচুয়েশন কন্ট্রোলে রেখে রয়েছে, সুতরাং এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। এবারে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এস কুমার সাথে মানেই তো সবসময় আমি প্রেডিকশন জানতেই চাইবো তোমার কাছ থেকে। তো আমাদের তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে আমাদের পশ্চিমবঙ্গেও একটা রাজনীতির আবার একটা ডামাডোল, অর্থাৎ একটা ভোট পর্যায়ে চলে এসছে। তো এইটা তোমার প্রেডিকশন কি বলছে? আমার যা প্রেডিকশন যেটা বলছে অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা, যেমন ছিল তেমনই থাকবে, হয়তো কিছু 19-20 হতে পারে, দ্যাটস অল, কিন্তু নেই বিকল্প, মানে এই মুহূর্তে পরিবর্তন না।
আসছে না। দেখো সবার আগে তোমাকে একটা কথা বলি, ফ্র্যাঙ্কলি বলছি জিনিসটা, আমাদের চিফ মিনিস্টার যিনি আছেন মমতা ব্যানার্জি, না ওনার চার্ট আমি দেখেছি, না যারা বলছে তারা দেখেছে, সব কিন্তু নেটে যেটা আছে অ্যাভেলেবল সেটা নিয়ে বলছে, সেটার উপর সত্যি ভরসাটা করা যায় না। করা যায় না। এক্স্যাক্টলি যেটা যার আছে সেটা কিন্তু ভীষণ টাফ। যেমন আমি কিছুদিন আগে শুনছিলাম একটা অ্যাস্ট্রোলজার বলছে যে একজন বলছেন যে 4 জানুয়ারি জন্মেছে আর একজন বলছে অক্টোবর মাসে জন্মেছে, উনি বলছেন যে দুরকম রেটস আছে। তা অক্টোবর আর জানুয়ারির মধ্যে কিন্তু অনেক পার্থক্য। অক্টোবর জানুয়ারি তো বাদ দাও, 4 জানুয়ারি যদি আমি ধরি, যে টাইমটা বলছে তার থেকে 2-3 মিনিট যদি দায়া বায়া হয়ে যায় না, তাতেই বিশাল পার্থক্য হয়ে যাবে। সুতরাং এটা বোগাস। আমি ওভারঅল সিচুয়েশনে নিয়ে বলছি, আমার মনে হয় না কম্পেয়ার টু আদার স্টেটস আমরা অনেক ভালো আছি, অনেক সব দিক দিয়েই অনেক ভালো একদমই, আছি। কারণ তুমি সারা মানে ইন্ডিয়াতে সবসময় ঘোরাফেরা করছি, আমরা সবসময় অনেক ভালো আছি, কোনো রকম অসুবিধা আমার মনে হয় না। আমার একটা পার্সোনাল একদম থিঙ্কিং নিয়ে বলছি, আমি কোনো রকম মানে বায়াসড ওপিনিয়নও দিচ্ছি না, আর কারোর কোনো কথা শুনেও বলছি না। আমার মনে হয় না যে কোনো চেঞ্জেসের জায়গাটা আছে, রিপিট হবে। আচ্ছা কুমার দা, এবার একটা জিনিস বলো, সেটা হচ্ছে বাংলার নতুন বছর তো এসেই গেল একদম দোরগোড়ায়, তো কোন জাতক জাতিকাদের জন্য খুব ভালো খবর নিয়ে আসছে আর কাদের জন্য একটু টেনশন? দেখো বলি, স্যাটার্ন 19শে মার্চ থেকে নিয়ে মোটামুটি সেপ্টেম্বর লাস্ট অবধি এখন পজিটিভ জায়গায় আছে। আচ্ছা, তো তার জন্য ধরো কুম্ভ আছে, মেষ আছে, মকর আছে, মীন আছে, এরা আর ধনু আছে, এরা কিন্তু কিছু জায়গা সেফ আছে। এখন এই মুহূর্তে এদের জন্য ভালো আছি। যেটা তুমি ফিল করবে মার্চের আগে কি 19শে মার্চের আগে এরা কিন্তু প্রবলেমই ছিল, যেহেতু ধনুর ওপরও ঢেইয়া চলছিল। বাদবাকি 3টে রাশির ওপর, যেমন কুম্ভ আছে, মীন আছে, মেষ আছে, এদের উপর চলছিল তোমার 7.5, তার জন্য প্রবলেম ফেস করছিল। এই মুহূর্তে এরা প্রবলেমটা ফেস করবে না, বাট আগেন সেপ্টেম্বরের পর আবার প্রবলেমটা ফেস করবে। আচ্ছা, বাদ বাকি আপস অ্যান্ড ডাউনস কিছু না কিছু রয়েছে। আর সবসময় একটা কথা বলি, 7.5 চলা মানে কিংবা ঢেইয়া চলা মানেই তোমার খারাপ তা নয়, তোমার স্যাটার্নের প্লেসমেন্ট দেখতে হবে। স্যাটার্নের প্লেসমেন্টটা কোন জায়গায় আছে, ও কার নক্ষত্রে আছে, কার চরণে আছে, একটু অনেকগুলো পার্থক্য আছে। এইগুলো ইন্ডিভিজুয়াল কিংবা স্যাটার্নকে কে দেখছে তার উপর ডিপেন্ড করে। তো এগুলোর জন্য তো অবশ্যই মানে তোমার কাছে না এলে তো এগুলো জানা সম্ভব অবভিয়াসলি নয়। আমার কাছে না এলে এটা জানাটা সম্ভব নয়। তোমাকে মানুষে পাবে কোথায়? আমাকে পাবে রয়্যাল জুয়েল প্যালেস, পল্লীশ্রী মোড়ে রয়্যাল জুয়েল প্যালেস একদম, রয়েছে টলিগঞ্জে। আমাদের টলিগঞ্জে, রানীকুটি থেকে একদম ওয়াকেবল ডিস্টেন্স আছে পল্লীশ্রী মোড়। রয়্যাল জুয়েল প্যালেসে চলে আসুন, অলওয়েজ আমাকে ওখানে বুধবার আর আপনার রোববার সন্ধ্যে 6:30 থেকে 8:30 আপনি পাবেন। তাছাড়া আরেকটা কথা বলছি, রয়্যাল জুয়েল প্যালেসের তরফ থেকে এখন একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করতে যাচ্ছি। সেখানে অনেক সময় আমিও থাকি, অনেক সময় আমার অন্যান্য কলিগরাও থাকে। সেখানে বাপ্পাদা মানে রয়্যাল জুয়েল প্যালেসের মালিক, উনি শুধু কমন, বাদ বাকি অ্যাস্ট্রোলজাররা ডিফারেন্ট থাকে, ভীষণই কম পয়সায়, মানে চেম্বারে আমরা ভিজিট চার্জ করি যেটা, তার থেকে অনেক কম পয়সায় জাস্ট 200 চার্জ করি আমরা। আচ্ছা, ওখানে মানে যাচ্ছি, সেটাকে আমরা নাম দিচ্ছি দুয়ারের জ্যোতিষী। যেমন বিভিন্ন জায়গায় শান্তিনিকেতন হচ্ছে, তোমার এখানে উলবেরিয়ায় হয়েছে। তো এখানে গিয়ে ক্যাম্পটা তোমরা করলো মানে করোটা কোথায়? যে কোনো হোটেলে, যে কোনো ভালো হোটেলে করে ওই এলাকায় পাবলিসিটি করা হয় আর লোকে আমাদেরকে জয়েন করে। বিভিন্ন জায়গায় হয়েছে, বাহ। মানে এখন অবধি মোর দ্যান তুমি ধরে রাখো 30-40 জায়গায় আমরা এটা করেছি। হলদিয়ায় গেছি, তোমার যেমন বললাম শান্তিনিকেতনে গেছি, উলবেরিয়ায় গেছি, হাওড়ায় গেছি। কিন্তু একটা জিনিস বলো দাদা, সেটা হচ্ছে তোমার কাছে এসে কেউ যে 1-1.5 ঘন্টা সময় নিয়ে এক্সক্লুসিভলি দেখাবে, হ্যাঁ, সেই ফ্যাসিলিটি নিশ্চয়ই ওখানে পাবে না। না অফকোর্স সেখানে পাবে না, সেটার জন্য আমাকে ডাইরেক্ট যোগাযোগ করতে হবে, সেটাকে বলে দেবো কোথায় কিভাবে পাওয়া যায়, একদম, কোনো অসুবিধা নেই। বাট এমনি ওভারঅল বলছি, যে কোনো জিনিসের জন্য রয়্যাল জুয়েল প্যালেসে চলে আসুন, কাজ সব হবে, ধরনের একদম কাজ হবে, কোনো অসুবিধা নেই। সেটা রত্ন থেকে শুরু করে সবই আমি ওখানে শুধু রত্ন নিয়েই বলি, পরিষ্কার কথা বলছি। রয়্যাল জুয়েল প্যালেসে আমি শুধু রত্ন নিয়েই ডিসকাশন করব, অন্য কিছু নিয়ে নয়। একদম ওখানে চলে আসুন, বলে দেবো, কোনো অসুবিধা নেই। ফাইন। এবারে দাদা আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তুমি তো এই যে বললে যে সেপ্টেম্বর পর্যন্ত এবং মার্চের 19 তারিখের পর থেকে এই ফেজটা, কিন্তু নতুন বছর কাদের জন্য সত্যি আনন্দ নিয়ে আসছে বাংলা নতুন বছর? নতুন বছর মোটামুটি আমাদের ভারতের জন্য যেটা আমি বলছি, সবার অলরেডি তুমি জানো হিন্দু নববর্ষ কিন্তু চালু হয়ে গেছে। হিন্দু নববর্ষ যেদিন থেকে প্রথম অন্নপূর্ণা পুজোর দিন ছিল, ওই দিনই হিন্দু নববর্ষ চালু হলো। এটা মোটামুটি সবার জন্যই একটা পজিটিভ জায়গায় আছে। অ্যাজ ইট ইজ বাংলা নববর্ষ কিন্তু সবার জন্য কম আর বেশি পজিটিভ জায়গায় আছে। কারুর ভালো বললে সবসময় পুরোটাই ভালো হবে সেটা নয়, আর খারাপ বললে পুরোটাই খারাপ হবে তা নয়।
সবার জন্য ওভারঅল ঠিক আছে, প্রবলেম নেই। বাট ক্রাইসিস অ্যারাইজ করবে ওয়ার্ল্ড ম্যাপে যদি আমরা দেখি, ভারতের বাইরে সেখানে ক্রাইসিস অ্যারাইজ করবে, হয়তো কোনো বড় নেতার চলে যাওয়ারও চান্সেস আছে। আচ্ছা, এরমও আছে সিচুয়েশন যেটা আছে, সেটাই এপ্রিল থেকে কিন্তু খুব টেন্স জায়গায় আছে। কোনো বড় নেতা চলেও যেতে পারে, আমি ভারতের বাইরের কথাটা বলছি। মানে চলে যেতে পারে, ন্যাচারাল ডেথ নয়, ন্যাচারাল ডেথ তো যে কোনো লোকের হতে পারে, অ্যাক্সিডেন্টাল বলছো, অ্যাক্সিডেন্টাল হতে পারে কিংবা অন্য কিছু ঘটতে পারে। সেটা হচ্ছে একটা দেখা যাচ্ছে যে প্ল্যানেটারি যা পজিশন আসবে, ভারতের বাইরে এই ঘটনাটা ঘটার চান্সেসটা অত্যাধিক বেশি। আমাদের পড়শি দেশও হতে পারে কিংবা অন্য কোথাও হতে পারে, বাট দেয়ার আর চান্সেস যে বড় কোনো নেতার অ্যাসিনেশন দেখা যাচ্ছে। ওকে, ওখানে একটা প্রবলেম আছে, কিন্তু তার ইফেক্টটা আমি বারবার করে বলছি, ভারতে পড়বে না তা নয়, বাট খুব সামান্য, সেটা আমরা সামাল দেওয়ার মতন আমরা ক্ষমতা রাখি, সেটুকু। এটা নয় যে আমাদের বেসামাল জায়গায় কিছু ফেলে দেবে, তা নয়। আমাদের গভর্নমেন্ট, আবার বলছি, স্টেট গভর্নমেন্ট হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, দুজনেই খুব ভালো কাজ করছে, ভীষণ অ্যাওয়্যার আছে এটা নিয়ে, সুতরাং চাপ নেই। বাহ। আচ্ছা, এবার একটা জিনিস বলে, সেটা হচ্ছে আমার এক বন্ধু, মানে আমাদের বন্ধু সাবস্ক্রাইবার একজন আমাদের লিখে পাঠিয়েছিল যে সে একটি রত্ন কিনেছে এবং তার মধ্যে সে পরে দেখেছে যে ট্রান্সপারেন্ট অবস্থাতেও সেই ক্ল্যারিটিটা কম এবং কিছু বাবলস আছে। তো সে জানতে চেয়েছে এটা কি তাহলে ফেক পাথর? না, এটা বলবো না। প্রথম কথা, যতক্ষণ না আমি নিজের চোখে রত্নটা দেখছি, বড় একটা প্রবলেম আছে। সেকেন্ড কথা হচ্ছে, বাবলস থাকা মানে ইটস এ ন্যাচারাল স্টোন। ন্যাচারাল স্টোনের মধ্যে বাবলস আসবে, তো আর্টিফিশিয়াল স্টোনে কি বাবলস তৈরি করতে পারে না? না, ওটাও তৈরি করা যায়। তার জন্য বললাম, যতক্ষণ না আমি নিজের চোখে দেখবো, এটা বলাটা খুব মুশকিল এটা অরিজিনাল আছে না ফেক আছে। তার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে সে আমার কাছে পরীক্ষা করে নিতে পারে, যা ফিস তো বিশাল কিছু নেই, সিম্পল। একটু স্টোন নিয়ে যদি একটা অ্যাভারেজ মানে আইডিয়া আমাদের দর্শকদের তুমি দিয়ে দাও, ব্যাপারটা চিনবে কিভাবে? মানে ব্যাপারটা পরিষ্কার কথা বলছি, ধরো আমরা আজকের দিনে চ্যাট জিটিপির যুগে কি গুগলের যুগে প্রত্যেকেই আমরা ছোটোখাটো ওষুধ জানি, যে জ্বর হলে প্যারাসিটামল খেতে হয়, মাথা ব্যথা হলে এটা করবো, চোট লাগলে এটা হবে। বাট দে আর নট ডক্টরস, উই আর নট ডক্টরস। এইটা ছোটোখাটো আমরা ওষুধ নিয়ে নিলাম, কি আমরা কেমিস্ট্রির কাছে গিয়ে বললাম এই পেট ব্যথা হয়েছে কি মাথা ব্যথা হয়েছে, ওষুধ তো দিয়ে দিল। বাট ওভারঅল ডক্টর জানে এটার জন্য কী করতে হবে। ঠিক অ্যাজ ইট ইজ, রত্নের জন্য আমি সামান্য দু চারটে কথা বলে দিলেও এত সোজা নয় যে সাধারণ মানুষরা চিনে যাবে। কেন, আমাদের একটা যারাই প্রপার অ্যাস্ট্রোলজার আছে, আমি এরকম কিছু বলছি না, 20 বছর 25 বছর ধরে যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু দেখে বলতে পারবে এটা মানে এর কোয়ালিটিটা কী আছে। যেমন আমি বলছি, মোটামুটি ধরো পোখরাজ, যেটাকে সিলোনিস পোখরাজ বলি, 25 থেকে 30 হাজার টাকা রতি স্টার্ট হয়। পোখরাজ অ্যাকচুয়ালি কোন কোন জায়গার হয় জেনারেলি? সিলোনিস হচ্ছে মেন, আচ্ছা, বাদ বাকি হচ্ছে ব্যাংকক। আনট্রিটেড স্টোনই হচ্ছে অরিজিনাল, ট্রিটেড ব্যাংকক থেকে আসছে ট্রিটেড। ব্যাংকক পোখরাজ 2000 টাকায় পাওয়া যায়। মানে এগুলো সব বানানো পাথর? ইয়েস, বানানো পাথর, মানে হিট দিয়ে রং চড়িয়ে চড়ানো পাথর, ওগুলো মানে ফেক তো, ফেক, ওগুলো কমপ্লিটলি ফেক। আনট্রিটেড মালই হচ্ছে অ্যাকচুয়াল। তা যেটা পোখরাজের কথা বলছি, অ্যাজ ইট ইজ পোখরাজ আছে, এর মধ্যে চলে আসছে পান্নাও চলে আসছে, এর মধ্যে নীলাও চলে আসছে। এগুলো কি আছে, রাফলি ধরো 25,000 টাকা রতি থেকে স্টার্ট আছে, সেগুলো অতটা ক্লিয়ার হবে না। আচ্ছা, ঘোলাটাই হবে, একটু ঘোলাটাই থাকবে। এটা চলে যায় আপ টু 10 লাখ টাকা রতি। যেমন এমরাল্ড মানে পান্না, ব্রাজিলিয়ান পান্নার কাজ অন্য আছে, লোকে জানে না, পান্না বলেই হয়ে গেল। হ্যাঁ, ব্রাজিলিয়ান পান্নার কাজ অন্য আছে। তারপর ধরো তোমার আরো অরিজিন অফ কান্ট্রিজ বলছি তোমাকে, আরেকটা কি বজরাই বলে, ওটা ওর বছরে মুক্তর ক্ষেত্রে ওটাও কি একটা জায়গার নাম? হ্যাঁ, অফকোর্স, দ্যাট ইজ তোমার বার্মা থেকে আসছে, ওল্ড বার্মা, যেটা মিয়ানমার বলা হয়। আচ্ছা, ওটার ভ্যালুটা আলাদা। যেটা একটা ব্রাজিলিয়ান পান্না হচ্ছে, আর তোমার নাম বলছি, ওটার নাম আমার পেটে আসছে, মুখে আসছে না। তার কালারটা কী কাজে লাগে, বিভিন্ন কান্ট্রির অরিজিনে মাল আলাদার জন্য লাগে। ডিপ কালারের পান্না কাজে লাগছে অন্য জন্য, লাইট কালারের পান্না ওটাও কিন্তু পান্না, ওটা লাগছে অন্য পারপাসের জন্য। পান্না অনেকগুলো কাজে লাগে। পান্না ইভেন মানে অনেক কিছু রত্ন এরম আছে যেটা ধরো তোমার সাপোর্ট করছে না, লগ্ন সাপোর্ট করছে না, কিন্তু ফর দ্য টাইমিং আমাদের দিতে হয়। ওটা হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি। ধরো তোমার মারাত্মক এক্সিমা হয়ে রয়েছে, বাট তোমার লগ্ন সাপোর্ট করে না পান্নার জন্য, আমাকে পান্না তোমার পড়াতেই হবে ওই এক্সিমা ঠিক করাবার জন্য। তুমি ওষুধ খেলে ওটা চেপে দেবে, রত্ন পড়লে তোমার ট্রিটমেন্ট করবে, বাট ফর দ্য টাইমিং ওটা প্রপার অ্যাস্ট্রোলজার তুমি বলতে পারবে কত টাইমের জন্য ওটা পড়া উচিত, পড়বে আবার খুলে দিতে হবে। দ্যাট ইজ নট ওর লাইফ স্টোন, বুঝতে পারলে? সাংঘাতিক। মানে সাধারণত কি হয়, আমরা দেখি যে অ্যাস্ট্রোলজার লিখে দিল যে এত রতির একটা পান্না পরে নাও, মানুষ একটা অন্য দোকান থেকে গিয়ে একটা পান্না কিনে পরে কিনতে নেই। তার কারণ হচ্ছে প্রপার অ্যাস্ট্রোলজার তো সেই জানে প্রতি কটা রত্নের ডেন্সিটি আর গ্র্যাভিটি আলাদা হচ্ছে।
এবং তার কাজও আলাদা। ডেফিনেটলি ধরো তোমার জন্য পান্না লিখলাম, তোমার সন্তান আছে, ছেলে আছে হোক কি মেয়ে হোক, তার জন্য পান্না লিখলাম। তোমার ডেন্সিটি আলাদা আছে, ওর ডেন্সিটি আলাদা আছে, তোমার গ্র্যাভিটি আলাদা আছে, ওর গ্র্যাভিটি আলাদা আছে। তোমার জন্য দরকার 4 রতি লিখেছি, ওর জন্য 4 রতি লিখেছি। তোমার পান্নাটি কিন্তু ওর কাজে লাগবে না। অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু বডি ওয়েট, এটা সব চেঞ্জ হয়ে যায়। কিন্তু অনেকেরই ধারণা বংশ পরম্পরায় দাদুর ছিল, সেটা নাতি পড়ে ফেললো। একদম পড়তে নেই, একদমই পড়তে নেই। ব্যাপারটা হচ্ছে বাই চান্স ক্লিক করে গেলে ওটা অন্য জিনিস আছে, কিন্তু পড়তে নেই। আর একটা জিনিস বলছি, মৃত ব্যক্তির রত্ন কখনো ধারণ করতে নেই। কেন বলছি, তার তো নেগেটিভ এনার্জি চলে এসছে তার মধ্যে। আমরা তাহলে তো ডেড বডি রাখি না কেন? সিম্পল, ডেড বডি তুমি যখনই রাখছো, ডেড বডিকে 24 ঘন্টার বেশি আমাদের বরফ ইউজ করতে হয়, নাহলে ডেড বডি গলতে আরম্ভ করে, পরে একটা পচনে গন্ধ আরম্ভ করে। কেন আমরা রাখি না? অ্যাজ ইট ইজ তার মধ্যে নেগেটিভিটি ঢুকে গেছে, অলরেডি নেগেটিভিটি ঢুকে গেছে। সে রত্ন আর তুমি যে পড়লে খারাপ হবে। তার মানে বলতে চাইছো যে যেগুলো রিসেল স্টোন সেগুলো একদম স্টোন পরা উচিত না, একদম না। অলওয়েজ স্টোন পরবে, স্টোন বলছি না, রত্ন বলছি, অলওয়েজ ব্র্যান্ড নিউ রত্নই কেনা উচিত। কিন্তু স্টোনের ক্ষেত্রে আমাকে একটা জিনিস বলো, মানে রত্নের ক্ষেত্রে, রত্ন তো মানুষ অনেক সময় অভাবে পড়লে কিন্তু রত্ন বিক্রি করে এবং তার দামও পাওয়া যায়, তো তাহলে সেই স্টোনগুলো যায় কোথায়? কখনো পাওয়া যায় না। আমি চ্যালেঞ্জ করছি, একটা প্রপার রত্ন ধরো, আমি সস্তায় ধরে নিলাম, সে 10,000 টাকা দিয়ে রত্ন কিনেছে, সে যখন বেচতে যাবে তার হার্ডলি 5,000 টাকা দাম পড়বে পাবে, ম্যাক্সিমাম। ডায়মন্ডের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ডায়মন্ডের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হচ্ছে, ডায়মন্ডও সবাই কিন্তু রিসেল করতে পারে না, কিন্তু সবাই রিসেলটা নেয় না। যারাও পারচেজ করে সেম ওরাও 20% লেস করে। সেম প্রাইসে কেন নেবে? পাওয়া যাবে না। এমনি রত্ন যারা 5,000 টাকায় ধরো বেচে দিল, ওটাকে ধরো একটা 4 রতি কিনেছিল, আমি একদম সস্তার কোয়ালিটির কথাটা বলছি, যেগুলো অ্যাকচুয়ালি পান্নার মধ্যে, ধরো পান্না নিয়েই বলছি, পান্নার মধ্যে পড়ে না। পান্নার সাবস্টিটিউট রত্নের মধ্যে কিছু একটা পড়লো, তাকে একটা বুঝিয়ে বাজিয়ে পুড়িয়ে দিল, সেটাকে 5,000 টাকা দিয়ে বেচলো। সে 4 রতি মালটাকে সে গ্রাইন্ডিং করে পলিশ টলিশ করে 3 রতি কি 2.5 রতির মধ্যে দাঁড় করালো, আবার সে একটা কোনো সস্তা কেউ খুঁজলো, তাকে ধরিয়ে দিল। সে জানে না, কাস্টমার জানে না, তার সেটা কাজ করবে না। ব্যাপারটা হচ্ছে বিজনেস, যেই বিজনেস করতে বোঝে সেই কাজটা করে। কিন্তু একটা আমি বারবার করে বলি, রয়্যাল জুয়েল প্যালেসে এই ধরনের কোনো কাজ হয় না। রয়্যাল জুয়েল প্যালেস পুরনো রত্ন কেনেও না, পুরনো রত্নকে সাপোর্টও করে না। আমরা কেউ ওখানে যে কতই আছি, কেউ এটাকে সাপোর্ট করি না, কেউ ওখানে এটাকে বেছে না, কারণ কাজটাই হবে না, কাজ হবে না। আর এরকম কোনো জিনিস বদনাম হোক না, আমরা দোকানের তরফ থেকে করতে চাই না আমরা নিজেরা, কেন আলটিমেটলি দোকানের বদনাম হবে, অ্যাস্ট্রোলজারও বদনাম হবে, দুটোর মধ্যে কেউই আমরা করি না, এই জিনিসটা করি না। এবারে একটা জিনিস দাদা বলো, সেটা হচ্ছে এই যে তুমি বললে যে স্টোন তাহলে কাজ করে বেসিক্যালি কি কালার থেরাপিতে, তো না, কালার থেরাপি তার ট্রান্সপারেন্সি আর তার মধ্যে ডেন্সিটির এটা কতটা আছে তার উপর, সেটার উপর কাজ করে 100%। তাহলে এর সঙ্গে পুজো করা, তাকে শোধন করা, এটার কি কানেকশন? কারণ আছে, যে কোনো দোকানে তুমি দেখবে, ভালো দোকানের কথা বলছি, অনেকগুলো রত্নই পড়ে আছে, সব রকম রত্নই অনেক অনেক পিস পড়ে আছে, তাহলে তো তারই ভালো হয়ে যায়, পড়ে আছে তো ওটা পরে নিলাম, হয়ে গেল। ওটাকে যারা জাগ্রত, যারা মন্ত্র নিয়ে অলরেডি সিদ্ধ করে রেখেছে নিজেকে, তারা ওটাকে জাগ্রত করতে পারে। রত্ন জাগ্রত হলে আই ক্যান চ্যালেঞ্জ, আমি ওপেন এখানে তোমার সামনে চ্যালেঞ্জ করছি, তুমি আমার কাছে কোনো ক্লায়েন্ট পাঠাও কিংবা নিজে এসো, আমি তোমাকে যে পলা পরাবো, মার্ক মাই ওয়ার্ডস, যে পলা পরাবো 2 দিনের মধ্যে কাজ স্টার্ট করে দেখিয়ে দেবো, উইদিন 2 days এতটা অ্যাক্টিভ হয়ে যাবে একটা পাথর। ইয়েস, এতটা চ্যালেঞ্জ করলাম। বাট যেটা বললাম সেটা পড়তে হবে। আমার ওপর খোদার ওপর খোদাগিরি করলে তো চলবে না বাবু। আমি একটা বললাম, ও বললো না এটা বাজেট নেই, এটা করুন, তাহলে আমার কিছু করার নেই। কোনটা ইনস্ট্যান্ট কাজ করবে? ঠিক, যখন মানুষ অসুস্থ হয়, ব্যাপারটা কি আছে আমি জিনিসটাকে বলছি, যখন মানুষ অসুস্থ হয় আমরা ইমিডিয়েটলি তাকে একটা, আমাদের সাধ্যর মতো একটা নার্সিংহোম হোক কি হসপিটালে ঢুকাই, ডাক্তারবাবু ইমিডিয়েটলি ওকে যা পারেন করুন, বাঁচান। তখন কিন্তু ডাক্তারবাবুকে আমরা বলি না অল্টারনেটিভ কোনো মেডিসিন দিন, ঠিক আমরা একদম বলি। কিন্তু এর প্রোটেকশন আগের থেকে যদি আমরা নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা ঠিক থাকবো। তাহলে যদি আমরা এটা জিনিসটাকে করে নিই, তাহলে আমরা কিন্তু ঠিক থাকবো, তাহলে আমাদের কিন্তু এই সমস্যাটা আসে না। কিন্তু মানুষ সেটা ক্যালকুলেট করে না। আমি নাম বলছি না, আমাদের এলাকার মধ্যেই, এই এলাকা তোমার স্টুডিওর আশেপাশে 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যেই কোনো এক নার্সিংহোম আছে, পুরো এলাকার লোক জানে যে সকালে ঢোকালে বিকেলে ওখান থেকে ডেড বডি বেরোবে। তবুও রোজ দেখে আমার হাসি পায়, রোজ সকালে দেখায় ডাক্তারবাবু যা পালন করুন, আর সন্ধ্যেবেলা 50,000 টাকার বিল হয়, কাঁদতে কাঁদতে ডেড বডি নিয়ে চলে যায়। কিন্তু ওই পার্সনকে যদি আমি বলি যে তোমার এটাকে এটা ঠিক করা যায়, তাকে 6 মাস যদি আগে বলবো তোমার 30,000 কি 40,000 কস্টিং, এত টাকা দিয়ে পড়তে পারবো কেন?
কিন্তু ডেড বডির পেছনে কিন্তু সে খরচা করতে রাজি আছে। আমি সিম্পল তোমাকে টোটকা বলছি, সরি টোটকা বলি না আমি। এর জন্য হয়তো মেবি মানুষের অনেক ফ্রডও হয়। না, ব্যাপারটা ডেফিনেটলি এলাকার, আমি একবারও বারণ করছি না, এলাকার মধ্যে তোমার জ্যোতিষী যারা আছে তার কতটা কি জানা আছে লোকে মোটামুটি জানে, খোঁজ নেয়, জানে। আমি সিম্পল জিনিসটা বলছি, তোমার দাঁত নিয়ে প্রবলেম হচ্ছে, আমি মেডিকেল স্টোরি চলে গেলাম এবার, দাঁত নিয়ে প্রবলেম হচ্ছে, ভালো ক্যাটসাই পরে নাও, প্রবলেম চলে যাবে, আগের থেকে প্রোটেকশন দিয়ে দেবে, আচ্ছা, বাট গুড কোয়ালিটি ক্যাটসাই। আবার তুমি বলবে আমি সস্তার পড়লাম স্যার কিছু হলো না, আমি তো বলছি প্রতি কটা রত্ন নিয়ে চ্যালেঞ্জ করে পড়াবো আর সে কাজও করে দেখাবো, কিন্তু আমার কথা তো শুনতে হবে। সাবস্টিটিউট নেভার ওয়ার্কস। আমরা মেডিসিন লাইনে যদি আজকে, আমি আবার বলছি, কোনো কোম্পানির নাম বলছি না, কারোর কিছু বলছি না, কেউ 70% ছাড় দিচ্ছে, কেউ 80% ছাড় দিচ্ছে, ওই মেডিসিন যদি খাই আমাদের কিন্তু কাজ করে না। তার কারণ হচ্ছে সল্ট যেটাতে মেডিসিন তৈরি হয় ওটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের বড় কোম্পানির ওষুধই খেতে হবে, সেটা খুব ফাস্ট কাজ, ডেফিনেট তখন খুব ফাস্ট কাজ করে, তার জন্যই করে। সাবস্টিটিউট মেডিসিনের মতন বলছে, সাবস্টিটিউট স্টোনেও কাজ করবে না, কোনোদিন করবে না। আমি তোমাকে ওপেন এখানে বলছি, লোকে আমাকে সমর্থন করবে কি জানি না, তুমি দুবেলা কি খাও, ভাত না রুটি? মিক্স ম্যাচ, যাই বলো, ম্যান্ডেটরি কিছু ব্যাপার নেই। আচ্ছা, ম্যান্ডেটরি ব্যাপার। তোমাকে 1 মাস আমার সাথে নিয়ে যাব, ধরো তুমি দুপুরবেলা ভাত খাও আর রাত্রি রুটি খাও, আমি তোমাকে দুপুরবেলা দেবো মুড়ি আর রাত্রিরে দেবো পাউরুটি, এটা 1 মাস খেতে হবে, পারবে? সাবস্টিটিউট তো সেই পেটই ভরবে, পেটও ভরবে না, তুমি 2 দিন 4 দিন পর বলবে আমি পারছি না, ভাই তুই এইটুকু ভাত দে, মোটা চাল দে, যা পারিস ভাত দে, তুই যা পারিস রুটি দে। তার কারণ হচ্ছে দেয়ার সাবস্টিটিউট তো, ওই আটা দিয়ে রুটি হচ্ছে, ওই আটা দিয়ে পাউরুটি হচ্ছে, ওই আটা ওই তোমার ভাত যে চাল দিয়ে ভাত হয় ওই ধরনের একটা চাল দিয়ে মুড়ি হচ্ছে। বাট কেন? ওটা সম্ভব নয়। টেম্পোরারি জিনিস 2-1 দিন আমরা চালিয়ে নিতে পারি, 4 দিন চালিয়ে দেবো ব্যাস। কিংবা যদি ধরো আমরা বেতো বাঙালি, আমাকে যদি বলা হয় 1 মাস ধরে ইডলি খেতে পারবো, ওই তো চাল দিয়ে তো তৈরি, সাম্বার তো ডাল দিয়ে তৈরি, সবজি আছে, ও বলে পারবো না। 2-1 দিন খাওয়া যায়, একটা ইভিনিং স্ন্যাক্সের মধ্যে খেয়ে নিলাম, ঠিক আছে ভাই, রোজ ইডলি খাবো ওটা সম্ভব না আমাদের দ্বারা। আচ্ছা, এবার একদম একটা অন্য বিতর্কিত জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এখন তো আমরা সবাই জানি যে মানি ম্যাগনেট, পাইরাইট, তার ক্রিস্টাল বাড়িতে রাখছে, বিভিন্ন বাস্তু হিসেবে বিভিন্ন দিকে রাখছে, এবং তুমি তো বাস্তুটাও করো, তো আমি একটু জিজ্ঞাসা করবো তাহলে এই স্টোনের বাস্তুর সঙ্গে কীরকম যোগাযোগ আছে? প্রথম কথা বলি, এই পাইরাইট বলো কিংবা জন্মেছে আমার মনে হয় ম্যাক্সিমাম 2-2.5 বছরে, এর বেশি না। এর প্রথম কথা দেখো, যারা বলে ক্রিস্টাল, অরিজিনাল ক্রিস্টাল কি জিনিস জানো? রত্ন যেটা হয়, সে রত্ন ধরো সেটারই বড় ফর্ম, মানে ওর পরের স্টেজটাই জাস্ট, কিংবা জাস্ট তার আগের স্টেজটাই। যদি একটা রত্ন যদি 25,000 টাকা রতি হয়, পোখরাজের কথাটা বলছি, এ অন্তত 15,000 টাকা রতি হবে এখানে, এবং সেটার ওজন এত বড় একটা, মানে তার দাম কত লাখ টাকা হবে। সেখানে ওরা বলছে 500 টাকায় বেচছি, কি কেউ বলে 700 টাকায় বেচছি। এগুলো লাভ হয়, 100% লাভ হয়, কিন্তু যে বেচে তার, যে কিনছে তার নয়। এটা কখনো হয় না। তুমি দেখবে এখন পাইরাইটস ভরে আছে ইয়ের মধ্যে, আমার ফেসবুকে। আগে এমনি পাইরাইটস ছিল, তারপর এখন গণেশের পাইরাইটস বানাচ্ছে, এখন কচ্ছপের পাইরাইটস দিচ্ছে, তারপর ধরো সূর্য দিয়ে, ঘোড়া দিয়ে তাকেও পাইরাইটসে বানিয়ে দিচ্ছে, সব পাইরাইটস। বলছি তো, যে বেচছে অরিজিনাল পাইরাইটস, ইটস সো কস্টলি, মানে এটা করা যায় না, সম্ভব নয়। মানে সত্যি এটা তো যথেষ্ট কস্টলি, মানে একটা এইটুকু পাথরের দামই যদি 50,000 টাকা হয়, তাহলে একটা এই সাইজের ক্রিস্টালের দাম অ্যাকচুয়ালি তো 50 লাখ হয়। ডেফিনেটলি এটা সিম্পলি জাস্ট একটা দোকানদারি করার জন্য। আর প্রত্যেকে কি হয় না, ম্যাক্সিমাম আমাদের মধ্যে, ইন্ডিয়ানসদের মধ্যে, এনি কাস্ট তোমাকে বলছি, আমরা কি হয় না, মানে কি বলবো, ভীষণ ভীতু টাইপের, খুব সহজেই আমাদের বোকা বানানো যায়, একটা বিশ্বাসের জায়গায় আঘাত লাগানো যায়, ফর দ্য টাইমিং কিছু ভুল ভয় দেখানো, যে কোনো কাস্ট হোক। আমি দেখেছি, আমার প্রচুর মুসলিম ক্লায়েন্টস আছে, প্রচুর হিন্দু ক্লায়েंट्स আছে, তাদেরও একই কোয়েশ্চেন, सर ये पाइराइट पहनने से क्या होगा? हम लोग कुछ नहीं होगा, जो फायदा होगा जो बेचेगा उसका, তোমরা नहीं होगा। আরে কখনো হতে পারে যে রত্নের দাম, যে একটা পোখরাজের দাম তোমার ধরো 40-50,000 টাকা হবে, সেখানে আমি বলবো 500 টাকায় বেচছি, 1000 টাকায় বেচছি, হবে? এটা নিজস্ব মাথার বুদ্ধি লাগানো উচিত। এগুলো কি তাহলে সব আর্টিফিশিয়াল পাথর? কমপ্লিট আর্টিফিশিয়াল। আচ্ছা, তুমি কিছুদিন ওই যে বলে মানি ম্যাগনেট, একটা আমার ক্লায়েন্ট কিছু কালকেই পরে এসেছিল, একটা সুন্দর বানানো কিছু, আমি কী বলেছি যেটা, বলছে স্যার একটা মানি ম্যাগনেট, আমরা টাকা পাচ্ছিস তো, আমরা দেখ তোর কাছ থেকে পয়সার থেকে আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি।
কারণ আমার ভিজিট দিতে হলো থাকে, লম্বা চড়া ভিজিট আছে। আমরা এই যে ভিজিটটা দিলি, দেখ তোর টাকাটা আমি কেটে নিলাম, আমি এই তো মানি ম্যাগনেট দেখ, আমার থেকে নিতে পারলি কিছু? আমি এগুলো পড়ছিসটা কেন? না 500 টাকায় হয় কোনো দিন? ওর প্রেসক্রিপশন ছিল 80,000, আমি তুই 500 টাকায় ম্যানেজ করে নিবি? এত সোজা রে? তা পড়ে থাক। কিছুদিন যাবার পর দেখবে ওখান থেকে ওই ওদের উঠে যায়, মানে কাগজগুলো লাগানো থাকে সেগুলো উঠে যাবে, কি কালার থাকে সেগুলো উঠে যাবে, পুরো সাদা প্লাস্টিকের পুঁতি হয়ে যাবে, আর কিছুই না। যে দীঘায় আমরা ওই 10 টাকা 15 টাকায় মালা পাই, কিংবা বড় বয়ে চলে মালা পাই, ওগুলো কি রং করা, আর কিছু না, নাথিং। যেমন ক্রিস্টালকে একদম তুমি সাপোর্ট করছো না? প্রশ্নই ওঠে না। না সাপোর্ট করবো না কেন? ক্রিস্টালের মতন দাম চাই, হবে না কেন? দ্যাট হ্যাজ টু বি অরিজিনাল। ক্রিস্টালের নামে আমি প্লাস্টিকে একটা মালা পরে নিলাম, তা হয় না। আমারই একটা ক্লায়েন্ট একটা আমাকে মোটা বলে, স্যার আপনার জন্য একটা ক্রিস্টালের মালা নিয়ে এসেছি। আমাকে দেখালো, আমরা তো 300-400 টাকা পাওয়া যায় রে, কেন ক্রিস্টালের মালা এটা বললি? কত নিল? স্যার 700 টাকা নিয়েছে। আমার যাকে ডবল মুরগি হয়েছে স্যার, বাদ দে, 700 টাকা ক্রিস্টাল পাবি কোত্থেকে? তো প্লাস্টিক, কিছুই না, সে জানে না বেচারা, সে শখে নিয়ে এসছে। তাই বললাম এগুলো কিনবি না। আমাকে একটা জিনিস বলো, এই ক্রিস্টাল যখন ছিল না, আর যখন সত্যি পোখরাজ বলো, চুনি বলো, পান্না বলো, নীলা বলো, এগুলো সত্যি সস্তা ছিল, তখন তো সত্যি রাজরাজারাও তাদের বাড়িতে এগুলোকেই লাগাতো, ডেফিনেটলি খোদাই করে রীতিমতন পাথরের মধ্যে এগুলোকে ইউজ করতো। তো সেটার সঙ্গেও কি সত্যি বাস্তু কিছু মেনে বা এর কোনো একটা কানেকশন আছে? পুরোনো দিনের যাবতীয় যারাই করুক না কেন, ওরা সব বাস্তু মেনে কাজটা করতো। ইভেন যদি তুমি ধরো আকবরের যুগেও যদি ধরো, আমি মুসলিমদের নিয়ে বলছি, আকবরের যুগেও যদি বলো, তার কাছে কিন্তু হিন্দু প্রচুর ছিল। রাজা মানসিং ছিল, বীরবল ছিল, এরা কিন্তু হিন্দু ছিল তার নবরত্নদের মধ্যে। তারা কিন্তু তার কাছেও কিন্তু বাস্তু করার লোক ছিল। আমার প্রচুর ক্লায়েন্ট আমার কিন্তু বাস্তু করায়, মুসলিম ক্লায়েন্টও, তারাও জানে এটা একটা সায়েন্স, ইটস এ সায়েন্স, ডোন্ট রিলেট উইথ ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই বলাটা ভুল হবে, বাট এটা ধর্ম নিয়ে বলবো না, ইটস সায়েন্স, কমপ্লিটলি সায়েন্স। যে এই দিকে এটা করলে তুমি আগ্নেয় কোণ, দ্যাট ইজ সাউথ ইস্টে যদি তুমি জল রাখো, তো ওকে সাকসেস পাবে না। সিম্পল জিনিস। তোমার রান্নাঘরে প্রবলেম থাকা মানে তোমার পেটে প্রবলেম স্টার্ট হয়ে গেল, ইনস্ট্যান্ট দেখে বলে দিই তোমার পেটে প্রবলেম আছে, হতে বাধ্য। এবার নর্থ ইস্টে অনেকেই আজকাল চালু করেছে, নর্থ ইস্টে নাকি প্রবলেম হলে, বাথরুম হলে ওরা বাস্তু দিয়ে ঠিক করে দেবে, উইচ ইজ ইম্পসিবল, ভাঙা ছাড়া কোনো রাস্তা নেই। নর্থ ইস্টের ঠাকুর স্থান, ওখানে তুমি বাথরুম করেছো, তুমি বলছো একটা ম্যাগনেট লাগিয়ে ঠিক করে দেবে? এত সোজা? মানে এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প। কেউ মানে যারা বলছে বোগাস কথা বলছে, কোনো বিকল্পই নেই তার, তোমার ভাঙতেই হবে, অল ওটা শাটডাউন। কিন্তু অনেক কপার প্লেট বেরিয়ে গেছে, কিচ্ছু না, কোনো কপার প্লেটের কোনো ক্ষমতা নেই। তুমি দেখো বাড়িতে কোনো মানে কিছু করে উঠতে পারবে না, আলটিমেটলি সে ঘাটায় যাবে, এটা নিয়ম। কখনো নর্থ ইস্টে ধরো কেউ বাথরুম করে রেখেছে, যদি দেখো তার ভাঙার পরিস্থিতি নেই, আমরা বলি বন্ধ করে দিন, স্টোর রুম বানিয়ে দিন, বন্ধ করে রাখুন ওটাকে। বাথরুমকে আর কি করে, সে ওখানে তো প্যান রয়েছে, সে কি স্টোর রুম বানাবে? তাকে বন্ধ করে দিন, প্যান সরিয়ে দিয়ে, ধরো সে কিছু করার, প্যান ভেঙে দিন, উড়িয়ে ওটাকে সিল করে দিয়ে, তারপর স্টোর রুম করুন, যা করুন, কিন্তু ওখানে করবেন না, মানে ইউজ করবেন না। এতটা নেগেটিভ ঊর্জা দেবে? শুধু নেগেটিভ না, তোমাকে ধ্বংস করে দেবে। বাস্তুর মধ্যে যা নিয়ম আছে তোমার শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, তোমাকে প্রসপেরিটি দেবে না। একটা জিনিস বলো, সেটা হচ্ছে শুটিং ইন্ডাস্ট্রির সঙ্গে তুমিও যুক্ত, তো আমাদেরও তো বহু ক্ষেত্রে বহু আউটডোরে যেতে হয়, বিভিন্ন হোটেলে থাকতে হয়, সেখানে তো এরকম ভাবে ভুল দিকে বাথরুম থাকতেই পারে। সেইটার ইমপ্রেশনটা বোধহয় 1-2 দিনে পড়ে না। না, সেটা তার মালিকের উপর পড়ছে তো। আচ্ছা, যেমন ধরো কোনো একটা ভাড়া বাড়িতে আমরা আছি, যে বাড়ির মালিক ধরো গ্রাউন্ড ফ্লোর ভাড়াতে আছে, কি বাড়িওয়ালা ওপরে আছে, কি ওপরে ভাড়া দিচ্ছে, নিচে থাকছে, তার ওই ধরনের প্রবলেম যেটা আছে, তুমি দেখবে ওর ইনকামে ওর যাবতীয় ফ্যামিলি প্রবলেম ওর আছে, যে থাকছে তার হবে কিন্তু 20%। আচ্ছা, কিন্তু মালিক তো তার উপর ডিপেন্ড করছে। তাছাড়া কি হয় বাস্তুর মধ্যে, কি হয় যখনই আমরা ধরো কোনো দিন, মানে আমি আমার কথাটা বলছি, কোথাও গেলে প্রথম কথা তো জেনে রাখো, নর্থ ইন্ডিয়ান বাস্তু মানে রেস্ট অফ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়ার বাস্তু কমপ্লিটলি ডিফারেন্ট, ওকে, কমপ্লিটলি আলাদা। আমি দুরকম বাস্তুই জানি। এবার ব্যাপার হয় যেখানে গেলাম, সে বাড়ির মালিকটাকে যদি ধরো হেড অফ দ্য ফ্যামিলি, মানে যার নামে আছে, ধরো কোনো লেডি আছে, তাকে নিয়ে আমায় বুঝতে হবে কোথায় কি আছে কি নেই, মানে তার ক্ষেত্রে পুরো প্ল্যান চার্ট আলাদা। ডেফিনেটলি তার কোথায় মেন গেট হওয়া উচিত। মাইট বি ধরো তোমার ফ্ল্যাট কিংবা তোমার বাড়ি, ওটা তোমার ওয়াইফের নামে আছে,
বাট ইউ আর দ্য মেন অথরিটি, তুমি সব কিছু করে বেড়াচ্ছ, যে না আমি তোমার বাড়িতে যদি যাব আগে বৌদির চার্ট তুলবো, ওই অনুসারে আমাকে সব চেক করতে হবে, কেন ওনার তুমি না। আমার বন্ধুদের জন্য তুমি যদি কিছু বাস্তু টিপস দাও। বন্ধুদের জন্য যে বাস্তু টিপস, এখন তো এত বেশি মানে কি বলবো, ফেসবুক খুললেই এগুলো টিপস মানে টিপসই টিপস আছে। আর তোমার অ্যাজ ইট ইজ অ্যাট দ্য সেম টাইম তো একদম কুমারদার তরফ থেকে যদি তুমি টিপস চাও, আমি একটা কথাই বলবো, রোজ সন্ধ্যেবেলা বাড়ির যে মেন লেডি যে আছে, মানে মা হতে পারে, ওয়াইফ হতে পারে, সন্ধ্যেবেলা অতি অবশ্যই বাড়ির গেটের বাইরে ওখানে আপনাকে ধুনো দিতেই হবে। আচ্ছা, দ্যাট ইজ কম্পালসারি। আপনি যদি চান বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি না থাকে, সে এখন বর্তমানে সে যাই ভুল থাক আপনার ফ্ল্যাটে, কিন্তু আপনি যদি ধুনো যদি দিচ্ছেন আর প্রতি শনিবার করে তার সাথে যদি কর্পূর আপনি ইউজ করছেন, আপনি দেখবেন আপনার বাড়ির নেগেটিভিটিটা অনেকটা কমেছে। আমি বলছি না চলে যাচ্ছে, বাট অনেকটা কমবে। আর ডেলি অ্যাটলিস্ট বাড়িতে হয় যে ঘর যে মোছা হচ্ছে তার মধ্যে ওই জলের মধ্যে সামান্য নুন দিয়ে দিন, বাড়িতে যে নুন ইউজ করছে সন্দেহ লবণের কোনো প্রয়োজন নেই, যেটা ওটা দিয়ে দিন, আর আপনি ওখানে একটা কর্পূর দিয়ে দিন, ওটা দিয়ে পুরো ঘর মোছান। দ্যাটস অল। দিস টু আর বেস্ট টিপস। এটা কি মানে স্যাটারডেতে করলে আরো ভালো, মঙ্গল শনি নাকি ডেলি করুন, ডেলি করুন। ডেলি করলে আপনার বাড়ির নেগেটিভিটিটা অনেকটা কমে যাবে। আমি বলছি না পুরোটা চলে যাবে, বাট অনেকটা কমে যাবে। যেখানে ধরুন আজকে 100% যদি থাকে, অ্যাটলিস্ট আমি 50% ইফেক্টটা পেয়ে যাবেন। 50%টা কাজ করাতে হবে, দেখাতে হবে যে কোথায় কী গণ্ডগোলটা আছে আর কী করার। আপনি অনেকটা দেখবেন যখন মাথা ভারী ছিল বাড়িতে শুলে, আরেকটা জিনিস, বিমের তলায়, বিম বোঝেন, যেটা পাখা আটকানো হয়, মোটা বিম যায় না, ওর তলায় মানে বসবেন না, ওর তলায় শোবেন, মাথার টেনশনটা বাড়বে, হেডেকটা বেড়ে যায়। আচ্ছা, ধরুন কোনো জায়গা যদি বিম থাকে তাকে কভার করুন, ফল সিলিং দিয়ে কভার হয়ে গেল, ফ্ল্যাটস হয়ে গেল, তারপর আপনি ঘুমোন, আপনি যা ইচ্ছা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা করলে প্রবলেম হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং। সাংঘাতিক। কিন্তু আগেকার দিনে বলে কড়ি বর্গার যেগুলো হতো, এগুলো তো পুরোটাই বিম দিয়ে প্রায় তৈরি। সে থাকলেও ব্যাপারটা হচ্ছে ওর তলায় ঠিক বসবে না কেউ, ওর ডায়া মায়া করে বসবে, ওর তলায় কেউ বসবে না। এটা হচ্ছে প্রথম থেকেই নিয়ম। টেনশনটা বাড়ায়, অনেকটা বাড়ায়, মানে পুরো লোডটা ওর উপর আছে না, আপনি তার ম্যাগনেটিক কাজ করেও পুরোটা ও টানে, এটা প্রবলেম করে। আচ্ছা, আর একটা জিনিস খুব স্পিরিচুয়ালি জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে অনেকেই বলে যে অন্তত সপ্তাহে একদিন হলেও মন্দিরে যাওয়া উচিত, পারলে রোজ যাও। তো তাতেও কি সত্যি তোমার নিজের নেগেটিভ ঊর্জা কমে? ইটস নাথিং। আপনার মনের, এটা আপনার মনের ইচ্ছা, আপনার মনের মধ্যেই মানে সব ঠাকুর রয়েছে। সবার আগে আমার যেটা বক্তব্য হচ্ছে, দুটো জিনিস সবসময় খেয়াল রাখবেন, কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বাবা মা থাকলে রোজ সকালবেলা উঠে তাকে প্রণাম করুন। ও যে কবচ দেবে আপনাকে আশীর্বাদ করে, ওর থেকে বড় কবচ পৃথিবীতে কিচ্ছু নেই। কোনো রত্ন, কোনো মন্ত্র, কোনো কিছু লাগে না, ও সবচেয়ে বড় কবচ আছে। তাছাড়া বাড়ির স্ত্রীর মানে আপনার ওয়াইফের কোনো দিন তাকে অ্যাবিউজ করবেন না, তার চুলে অন্তত হাত দেবেন না। অনেক হাজব্যান্ড আছে রেগে গিয়ে বউকে মারে চুলে, ওটা করবেন না, কেন ও লক্ষ্মী। এটা করলে আপনার বাড়িতে কিন্তু প্রবলেম হবেই, আর্থিক প্রবলেম বলুন, বিভিন্ন রকম প্রবলেম এটা আসবেই। আপনি যদি বাবা মাকে প্রণাম করেন, ধরুন বাবা মা নেই, তার ছবি তো থাকতে পারে, তার ছবিকে প্রণাম করুন। আপনি দেখবেন গুরুজন যারা আছে তাকে আপনি রেসপেক্ট দিন। আপনি দেখবেন কোনো গ্রহ মানে যে কোনো গ্রহের দোষ যেটা আছে ওটা অনেকটা কমে যাবে আপনার, মানে অনেকটাই। 7.5 আপনি অনেক রিলিফ পেয়ে যাবেন, তাই কিংবা ঢাইয়াতে অনেক রিলিফ পেয়ে যাবেন যদি আপনি গুরুজনকে রেসপেক্ট দিয়েছেন, তাকে প্রণাম করেছেন। বাবা মা নেই তো শ্বশুর শাশুড়ি হবে, কাকা কাকি যারই হোক, আপনার ছবি তো তার কাছে হবে, তাকে প্রণাম করুন। বড় গুরুজন যারা আসছে, যেমন তুমি আর আমি, আমাদের এখন যদি কোনো মাস্টার পাই, আমরা কিন্তু তাই পায়ে হাত দিয়ে প্রণাম করি। নতুন জেনারেশনের কথা বাদ দাও, আর সে আমাদের উপর যতই রাগ করে থাকে আমাদের আশীর্বাদই দেবে, গালাগালি দেবে। ওটা একটা বিশাল বড় জিনিস। গুরুকে প্রণাম করা মানে বৃহস্পতি তোমার স্ট্রং হচ্ছে। গুরুকে কিংবা এল্ডারলি যে কোনো মেম্বারকে তুমি যদি প্রণাম করছো, তুমি তোমার যাই লগ্ন থাক না কেন, তোমার বৃহস্পতি স্ট্রং হচ্ছে, কেন বৃহস্পতি নিচে গুরু। সেখানে সত্যি আজকের ডেটে কিন্তু প্রপার ঝুঁকে দুটো পায়ে হাত দিয়ে প্রণাম উঠে গেছে। আমাদের জেনারেশনই লাস্ট বোধহয়, ঠিক যেরকম উঠে গেছে আজকে আমাদের। ধরে রাখো যে অনেক ঠাকুর ঘরে আর শাঁখের আওয়াজ শোনা যায় না, এটাও কি কোনো কারণে নেগেটিভ ঊর্জাকে বাড়াচ্ছে? 100%। আমরা যদি রোজ সন্ধ্যেবেলা শাঁখ বাজাই বাড়িতে, তার একটা অনেক পজিটিভিটি আছে। আজকে এগুলো কিন্তু অবসলিট হয়ে যাচ্ছে, কিন্তু এটা করা উচিত।
এটা 100% করা উচিত। যাক, তার মানে প্রত্যেক দিনের আমাদের কর্মকাণ্ড থেকেই কিছু কিছু মাইনর কারেকশন যদি আমরা করতে পারি তাহলেই হয়তো আমরা অনেক আরো ভালোভাবে ডেফিনেটলি অনেক ভালোভাবে থাকতে পারি। আগেকার দিনে দেখো প্রতি কটা জিনিসের আমরা মাটিতে বসে খেতাম। খাওয়ার টাইমে চারিদিকে জল ছড়িয়ে নিয়ে আমরা কিন্তু একটা জায়গায় একটা খাবার বের করে যেতাম। এটা আমাদের নিয়ম ছিল, আমাদের আগেকার দেখেছি। আমিও আমার দাদুকে দেখেছো। এবার তার জন্যটা কি, এই যে চারিদিকে সারাউন্ডিংস যারা যেগুলো এনজাইমস থাকলো মাটিতে বসে গেল, বাদ বাকি বলো মাছি বলো যাই বলো, ওই খাবারের উপর কনসেন্ট্রেট করলো, আমাদের খাবারটা ডিস্টার্ব করলো না। বাবু হয়ে বসে মাটিতে বসলে অ্যাডভান্টেজটা কী ছিল, শিকদাঁড়া আমাদের সোজা থাকছে, হজম মানে সোজা স্ট্রেট নাপছে খাবারটা, আমাদের হজমটা ভালো হচ্ছে। আমরা তো এখন ডাইনিং টেবিল চলে এসছে, ডাইনিং টেবিল কোথায় আমরা বাবু করে বসছি, বা পারলে খাটে শুয়ে শুয়েও খাচ্ছে। ডেফিনেটলি। তো কোথায় ব্যাপারটা হচ্ছে, তুমি যদি ইউরোপিয়ান কালচার কিংবা আমেরিকান কালচার দেখো, ওরা কিন্তু আমাদেরটা ধরে নিয়েছে। ওদের ওখানে যাও, তুমি যখনই ফরেনে যাবে তুমি দেখবে কমোডের মধ্যে না একটা টুল বানিয়ে নিয়েছে, পা যাতে উঁচু হয়ে যায়। এটা আমরা আগে ইন্ডিয়ান টয়লেট ইউজ করতাম, আমরা এখন সেটা ইউজ করে উঠতে পারি না, আমাদের কমোড চলে এসেছে, ওরা টুল নিয়ে নিয়েছে। ওরা নিজেরা তুমি জাপানিজদের দেখো এত ফিট থাকে কেন, চাইনিজদের দেখো ওরা মাটিতে বসে খায়, ওদের ডাইনিং টেবিল নেই কিন্তু। ঠিক ঠিক ঠিক, ওরা মাটিতে বসে খাচ্ছে। এত অ্যাডভান্স তো আমাদের থেকে, তো অ্যাটলিস্ট প্রচুর অ্যাডভান্স। অবশ্যই। এত আয়ু তাদের বেড়ে রয়েছে, আমাদের এখন অ্যাভারেজ আয়ু বোধহয় 70-75 দাঁড়িয়ে গেছে। ওদের ফুড হ্যাবিটটাও এর জন্য দায়ী, ওরা ম্যাক্সিমাম বয়েল খাচ্ছে না। তাছাড়াও বলছি ওদের দেখো আয়ু দেখো 90+, 100+ এরকম তাদের আয়ু আছে। আমাদের 75 গুড বাই, খুব রেয়ার হয়, মানে 20% হচ্ছে হয়তো 100-এর দ্বারে কাছে যাচ্ছে, আর কেউ নেই। আমাদের পরের জেনারেশন যারা আছে, আমার মনে হয় নাতির বিয়ে দেখবে না 70-এ দম ফেলে দেবে। কারণ ব্যাড হ্যাবিটস এতগুলো আমরা নিজেরা গ্রো করে নিয়েছি, তার জন্য আমাদের মধ্যে এতগুলো আসছে। এটা থেকে মানুষের মধ্যে কি আরো কুসংস্কার বাড়ছে, এই যে এত তন্ত্র মন্ত্র, মানুষের প্যানিক থাকছে? না, এটা কুসংস্কার নয়। এবার ধরো যারা ভয় দেখাচ্ছে তারা একটা কুসংস্কার। প্রত্যেক কটা জিনিসে ভালো জিনিস আর খারাপ জিনিস দুটোই আছে। আমার কাছে যদি কেউ আসে যে আমার, ধরো কেউ যদি এলো যে আমার হাজব্যান্ড পালিয়ে গেছে কি ওয়াইফ পালিয়ে গেছে কি কোনো, আমি তার পজিটিভ কাজটা করবো, নেগেটিভ কাজে যদি আমার কাছে আসে আমি করি না, কোনো মতে করি না। কাউকে কেউ বান মেরে দিয়েছে, সে কাজটা আমি তাকে সলভ করে দেবো। তুমি বিশ্বাস করো মানে এগুলো হয়? 100% নিজে করি তো, নিজে তান্ত্রিক তো, নিজে তো নিজে এগুলো করি। আর কোনো তন্ত্র সমস্যা নেই, দয়া করে রয়্যাল জুয়েল প্লেসের মধ্যে আসবেন না, ওখানে এটা রিপ্লাই দেবো না আপনাকে। ওখানে অনলি রত্ন, ওটার জন্য মানে একমাত্র পার্সোনাল আমাকে আসতে হবে। ডেফিনেটলি কোনো অসুবিধা নেই। ভীষণ ভালো লাগলো কুমারদা, তুমি এতক্ষণ সময় দিলে আমাদেরকে। এবং আমরা যেটা প্রথমেই আলোচনা শুরু করেছিলাম যে নতুন বাংলার সাল কীরকম যাচ্ছে, সেটা নিয়েও তুমি আমাদের অনেক কিছু বললে, যুদ্ধের পরিস্থিতি নিয়ে বললে, এবং তার সঙ্গে আমাদের খুব ভালো ভালো বাস্তু টিপস দিলে। আমাদের একদম সময় হয়ে গেছে বিদায় নেওয়ার, কিন্তু বিদায় নেওয়ার আগে তোমার কাছ থেকে আর কিছু আমার বন্ধুদের জন্য টিপস, ফাইন্যান্সিয়াল টিপসটা দিয়ে দিচ্ছি। ফাইন, যে কী করে আপনি আপনার ফাইন্যান্সটাকে আজকের দিনে কন্ট্রোলটা করবেন। সবার আগে একটা জিনিস বলছি, কারুর কোনো কথা যা ফেসবুক বলুক, নিউজ বলুক, যা বলুক, অত মাথায় যাবেন না। আপনার মাথাটা খোলা রাখুন, খোলা রেখে ডিসিশনটা নিন। ফাইন্যান্সিয়ালি আজকে যেটা আপনাকে বলছি, কোনো লোকেরই ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। ফাইন্যান্সিয়ালি প্রত্যেকের জায়গায় ভালো আছে, যদি সে প্রপার ওয়েতে মাথা খুলে কাজটা যদি করে, চোখ বন্ধ করে যদি কাজ করেন, 1000 টিপস নিয়ে নিন, 1000 যা ইচ্ছা পড়ুন, কিছু হবে না। খুব বড় টিপস এটাই। অর্থাৎ নিজের বুদ্ধি সজাগ থেকে, কোনো মানুষের বুদ্ধিতে নয়, কারোর দ্বারা পরিচালিত না হয়ে নিজের বুদ্ধি দ্বারা চালিত হন, উপকার পাবেন 100%। ভীষণ ভালো লাগলো দাদা। আর আপনাদের বলছি, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নিন, এবং আপনারাও আমাদেরকে লিখে জানান যে কী ধরনের প্রোগ্রাম বা আরও কী ধরনের টপিকের ওপর আপনারা পডকাস্ট প্রোগ্রাম চাইছেন। ভালো থাকবেন আপনারা, দাদা আপনিও ভালো থাকবেন। নমস্কার।